দর্শক, আমি তো গত রাতে অনেকটা রাতে একটা খবর করেছিলাম যে কি হতে চলেছে ইরানে, কিন্তু সকালে উঠে দেখছি এই ভিডিও। লোকের মধ্যে একটা উচ্ছ্বাস, তাদের জয় হয়েছে বলেই কার্যত যেন রাস্তাতে নেমে সেটাকে উদযাপন করা হচ্ছে ইরানে। আমি গত রাতে যেটা বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প কি করবেন, কারণ উনি একটা হুঁশিয়ারি দিয়েছিলেন যে একেবারে প্রস্তর যুগে পাঠিয়ে দেব ইরানকে, ব্রিজ ভেঙে দেব, তারপরে যত বিদ্যুৎ প্রকল্প আছে সব নষ্ট করে দেব, অন্ধকার করে দেব, এই করব সেই করব। এবং আজকে ভোর 5:30 আমাদের এখানকার যে টাইম, সেটা ছিল ডেডলাইন। তো কি হয় গোটা বিশ্বে একটা কৌতূহল ছিল কি করবেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এর আগে অনেকবারই হুঁশিয়ারি দিয়েছেন, কোনোটাই কার্যকরী হয়নি, কিন্তু এবার কি করবেন। ওনার তো আবার অনেক ইগোও আছে, কেউ বলছেন যে পাগল হয়ে গেছেন, কিন্তু পাগল লোকেদেরকে নিয়ে ভয়ও তো আছে। তো কী করবেন। তো উনি ওই রকম হুঁশিয়ারি দেওয়ার পরে আমি কালকে দেখেছিলাম যে ইরানের যারা মানুষ, ইরানের যারা শাসক, তারা একটা ডাক দেয় মানববন্ধন করতে হবে বলে। ওই ব্রিজ যে ভেঙে দেবো, বিদ্যুৎ প্রকল্প ভেঙে দেবো যেগুলো বলা হচ্ছিল, সেসব এলাকাতে এই রকম লোকজনদেরকে দাঁড় করানো হয় মানববন্ধন করে। এটা যেমন ব্রিজের সামনে দেখছেন, তেমনি এই যে বিদ্যুৎ প্রকল্প, সেখানে লোকজনদেরকে দাঁড় করানো হয়। মানুষজন এসেও যান ডাকেতে। তারপরে ওখানকার যারা পরিচিত বিশিষ্ট লোকজন, তারাও তাদের মতো করে প্রতিবাদ করেন। তার মধ্যে এটা একটা, ওখানকার একজন মিউজিশিয়ান, তিনি এরকম তার যে ইনস্ট্রুমেন্ট সেটা নিয়ে বিদ্যুৎ প্রকল্পের সামনে বাজাতে শুরু করে দেন। সবাই নেমে পড়েন আমেরিকার এই যে আগ্রাসী মনোভাব সেটাকে রুখতে। তো আমি গতকালে বলেছিলাম যে তার কী হবে, এরপর কী করবেন ডোনাল্ড ট্রাম্প। যেভাবে রাস্তায় মানুষ নেমে পড়ছেন, তাহলে কি সবাইকে গুঁড়িয়ে দিয়ে একেবারে ইরানকে শেষ করে দেওয়া হবে? সেটা করতে গেলে কি অস্ত্র প্রয়োগ করবেন? পরমাণু বোমা ফেলবেন? সেটাও কি সহজ ফেলা? কারণ এমন একটা অবস্থান ইরানের, ওখানে পরমাণু বোমা ফেললে আশপাশের দেশ, যেখানে আমেরিকার বেস আছে, তাদের মিত্র দেশ হিসেবে কার্যত পরিচিতি আছে, তারাই বা তাহলে কি করবে? কারণ এর ইফেক্ট তো সেই সব দেশেও চলে যাবে। তারপরে জটিল লাগছিল বিষয়টা, কিন্তু আরেকটা কথা বলেছিলাম যে নাকি শেষ পর্যন্ত কোনো একটা অজুহাত খাড়া করে পিছু হটে যাবেন ডোনাল্ড ট্রাম্প। কারণ উনি এখান থেকে বের হতে চাইছেন, সেটাও আমরা বুঝতে পারছি। ওনাদের দেশেও অনেক চর্চা হচ্ছে, ওনার অবস্থান নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছে যে কেন আমেরিকায় যুদ্ধে জড়াতে গেল, এত ক্ষতি, এত কিছু, আমাদের কি দরকার ছিল, আর কি আছে ওখানে ইউরেনিয়ামের সেরকম তো কিছু নির্দিষ্ট তথ্যও নেই, তা কেন জড়াতে গেছে ওখানে। তো এই নিয়ে ওখানে প্রশ্ন তৈরি হয়েছে। তো যেন কোথাও মনে হচ্ছিল যে ট্রাম্পও যেন কোথাও একটা ফাঁপড়ে পড়ে গেছেন, বের হয়ে আসতে চাইছেন, কিন্তু সুযোগ পাচ্ছেন না। কারণ ইরানও মাথা নত করছে না, অন্যান্য দেশকে দু চারটে মারলে টারলে তারা মাথা নত করে দেয়, কিন্তু ইরান তো মাথা নত করছে না। ফলে এই অবস্থাতে কি করে বের হবেন? একটা সম্মানজনক একটা কিছু নিয়ে তো বের হতে হবে। তো অনেকবার চেষ্টা করেছেন হুমকি হামকা দিয়ে, কিন্তু হয়নি। তো এরকম একটা ডেডলাইন ছিল। তো এবার উনি কী করবেন? তো সত্যি কি ধ্বংস করে দেবেন, নাকি যুদ্ধবিরতিটাই হয়ে যাবে, যুদ্ধটাই শেষ হয়ে যাবে, কোনো একটাভাবে উনি বেরিয়ে চলে আসবেন? তো দর্শক, যে খবর দেখলাম যে উনি একটা হঠাৎ করেই আজকে একটা পোস্ট করে দেন। আমি সেই পোস্টের এই হচ্ছে পোস্ট, সেখানে উনি ওটা বলেন যে এখন 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি। তবে এখানে পোস্টের মধ্যে যেসব নাম উল্লেখ আছে দর্শক, এটা একটু আমাদের চোখটাকে একটু বড় করে দিচ্ছে। শেহবাজ শরীফ, আসিম মুনির, তারা নাকি সব মধ্যস্থতা করছেন দুই দেশের মধ্যে। আমি জানি না এরপর নোবেল প্রাইজের দাবিদার আবার আসিম মুনিরও হয়ে যাবেন কিনা। কারণ ডোনাল্ড ট্রাম্প তো যুদ্ধ লাগান, আবার যুদ্ধ শেষ করে বললেন আমাকে নোবেল প্রাইজ দাও। আপনারা দেখেছেন ভেনেজুয়েলার যিনি বিরোধী ছিলেন, তো তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। তিনি সেই পুরস্কারটা ওনাকে দিয়েছেন, যেহেতু ওখানকার রেজিম পরিবর্তন করার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প, তাকে ওই পুরস্কারটা দিয়েছেন। তিনি নিয়েও নিয়েছেন, নিয়ে নেওয়ার ছবি দেখছিলাম। ও অদ্ভুত, এরকম কি নোবেল পুরস্কার অন্য কারো নেওয়া যায়? এত লোভী নোবেল প্রাইজের জন্য। আমি জানি না এরপর আবার চাইবেন কিনা। আবার যেটা বলছিলাম যে এর সাথে সাথে আবার যেহেতু আসিম মুনির, শেহবাজ শরীফের নাম এসছে, এরা আবার দাবিদার হয়ে যাবেন কিনা নোবেল পুরস্কার আমাদেরকে দাও, আমরা যুদ্ধ থামিয়েছি। কিন্তু পাকিস্তানের যা হাল হয়ে যাচ্ছিল, জ্বালানি নিয়ে যা সংকট তৈরি হয়েছিল, ওখানে মানুষজন যেভাবে রাস্তায় নেমে পড়ছিলেন, পাকিস্তান সব থেকে বেশি সংকটে কিন্তু এই যুদ্ধের জেরে। আর আমাদের দেশে কোথায় আমরা কি বুঝতে পারলাম, শুধু ম্যানেজমেন্টটা একটু স্ট্রং করার চেষ্টা হয়েছিল, যাতে অদূর ভবিষ্যতে খুব সংকটে না চলে যায় গোটা দেশটা জ্বালানির বিষয়ে। তা নিয়ে আবার এখানকার নেত্রী অনেক রকমের পলিটিক্স করার চেষ্টা করছিলেন। কালকেও বলেছেন এই ভোটের পর আর গ্যাস পাবেন না,
না, আমি তো বলবো এই যুদ্ধের জেরে, এই যুদ্ধ বিরতি যেটা, তার জন্য হয়তো এই টিএমসি লোকেদের আবার মাথায় হাত না হয়ে যায়, যা যুদ্ধটা বিরতি হয়ে গেল, এই যে আমরা যুদ্ধ নিয়ে এখানে ভোট ফায়দা তুলছিলাম, মানে অনেক রকমের ইকুয়েশন দর্শক তৈরি হচ্ছে। কিন্তু যেটা বলছিলাম যে পাকিস্তান যেন হাঁসফাঁস করছিল যুদ্ধটা কী করে বন্ধ করা যায়, তো তারা নাকি মধ্যস্থতা করছে। জানি না তাদের কী ভূমিকা, কারণ ইরানের ব্যাপারে ট্রাম্প যখনই বলেন এই বলেছে ইরান, সেই বলেছে ইরান, পরক্ষণে শুনে ইরান বলছে কোথায় আলোচনা হলো। ফলে এই যে আসিম মুনিরদেরকে দিয়ে এরকম ঢাল করে একটা বেরিয়ে আসার চেষ্টা করলেন ট্রাম্প, আদৌ কি ইরান ওইভাবে যুক্ত হচ্ছে? যদি একটা বৈঠক হওয়ার কথা বলেছে, তো ফলে এটা খুব ফিসি। কিন্তু আমি যেটা বলছি যে পাকিস্তানের কিন্তু একটা বিরাট তাগিদ ছিল যুদ্ধকে যে কোনো মূল্যে থামাতে হবে, নাহলে বিরাট ত্রাহি রব তৈরি হয়ে গেছে গোটা দেশে জ্বালানির সংকটে। মানে পেট্রোল মানে কত 500 মানে কত পার্সেন্টেজ বেড়ে গেছে, মানে এতে আমাদের তো 100 কত টাকা তো পেট্রোল ডিজেল, ওদের টাকাতে কত 500 না কত এরকম রেট যাচ্ছে তার অবস্থা। এবং ওখানকার লোকের রিয়াকশান দেখছিলাম, আজকে আমি এতগুলো কথা বলতে ভালো লাগছে যে ওখানকার দেশের একটা রিয়াকশান দেখছিলাম। একটা মানুষ বলছিলেন যে কারা বেশি আমির, তো একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, তো সেখানকার এক লোক বলছেন আমরা, মানে কেন না ভারতে 100 টাকায় পেট্রোল ডিজেল কিনে, আমরা 500 টাকায় কিনি। বুঝতে পারছেন কী ধরনের ট্রোলিং চলে ওখানে। তো যাই হোক, এখন এইসব চলছে, কিন্তু এটা একটা আমাদের কাছে একটা নিশ্চয়ই ভাববার যে পাকিস্তানকে আবার এইরকমভাবে ট্রাম্প যে ইউজ করার চেষ্টা করছে, তাদের মধ্যে আবার কী লেনদেনের কী হিসেব নিকেশ হবে, সেটা নিশ্চয়ই ভারত তাকাবে। আমি এই সব বিষয় নিয়ে দর্শক একটু বড় চর্চা করব। আমি ব্রিগেডিয়ার দাসকে নেব অনলাইনে, তিনি এটাকে কীভাবে দেখছেন, এই যে যুদ্ধবিরতি হঠাৎ করে, এতে কার জয় কার বিজয়। ব্রিগেডিয়ার দাস, আপনাকে সকাল সকাল তুললাম। আমি জানি আপনারা সকাল সকাল উঠে পড়েন, আর ফৌজি লোক তো আমি একটু দেরিতে উঠেছি, তার মধ্যেই দেখলাম আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন যে এরকম ব্যাপারটা হয়ে গেছে, কালকে রাতে ঘুমিয়েছিলাম। তো আপনি এটাকে কীভাবে দেখছেন, কার জয় কার পরাজয়? যদিও এটা যুদ্ধবিরতি, তবুও তো জয় পরাজয়ের একটা চর্চা হচ্ছে, আপনি কি দেখছেন? দেখুন, এখানে আপনি যদি একটু ব্যাকগ্রাউন্ডে যান, ট্রাম্পের পরপর টুইটগুলো যদি দেখেন, কখনো গরম কখনো নরম, কখনো সিজফায়ার হয়ে যাচ্ছে, কখনো ধ্বংস করে দেব, প্রস্তর যুগে পাঠিয়ে দেব, এবং কালকে রাতের সেই ভয়াবহ টুইট যে একটা সাম্রাজ্য শেষ হয়ে যাবে আজ রাতে। এইগুলো ওনার সেই লোকেরা তাস খেলার সময় অনেক সময় নিজের পাতা নেই, তাও লোকেরা ব্লাফ মারে, এটাকে ব্লাফ বলে ব্রিজে। তো এই ব্লাফ মাস্টার উনি, এবং ওই ব্লাফ মাস্টারটা ইরানের সাথে ঠিক কাজ করেনি ওনার এবং ওনার দল বলেন। এবং সেখানে আমার মনে হয় এই যুদ্ধে একমাত্র জয় হয়েছে ইসরায়েল, কারণ তারা তাদের যে আখেরটা গোছানো ছিল, তাদের যে খাড় ছিল, তাদের যে শত্রুতা ছিল, সেটা ন্যায্য বা অন্যায্য আমি সেটা নিয়ে যাচ্ছি না, সেটা তারা যতটা পারে পেট ভরে করে নিয়েছে। এবং আমেরিকা অনেক কিছু হারিয়েছে, ইরান অনেক কিছু হারিয়েছে। ইরান তাদের সামরিক ক্ষমতা বিশালভাবে হারিয়েছে, ইরান তাদের নেভি, আর্মি, মিসাইল লঞ্চিং ক্যাপাবিলিটি হারিয়েছে, তাদের অনেক সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার হারিয়েছে, এবং তাদের অয়েল ইনফ্রাস্ট্রাকচার হারিয়েছে। মনোবল হারায়নি, জেদ হারায়নি। এবং যেটা আপনি বলছিলেন সেটা ছাড়াও যে তারা কেমনভাবে, ওদের প্রেসিডেন্ট এসে বললেন যে 14 লাখ লোক অলরেডি সাইন করেছে, আমরা আজকে মরতে রাজি আছি আমেরিকার হাতে, আরো লোক সাইন করতে আসছে। দ্বিতীয় কথা, তারা ইন্টারনেটে যোগ করছিল, জানেন কিরকম যোগ? ট্রাম্প একটি গালি দিয়ে, খুব নোংরা গালি দিয়ে, যে তোমরা পাগল, সাইকো তোমরা, এমনি একটা ফ্রাস্ট্রেশনে গালি দিয়ে, সেই কথাটা আমি মুখে আনছি না, ইরানকে বলে যে হরমুজ তাড়াতাড়ি খুলে দাও, না হলে তোমাদের শেষ করে দেব। তখন ইরানের লোকেরা, নানান এম্বাসি থেকে ইরানের একটা টুইট আসে, খুলবো তো চাবিটা খুঁজে পাচ্ছি না। তারপরে আরেকটা জায়গায় প্রেসিডেন্ট ট্রাম্প প্রায় 10-12 ঘন্টা একটু চুপ ছিলেন। সেইটা নিয়ে আমেরিকাতে একটা গুজব হয় নাকি উনি হার্ট অ্যাটাক হয়েছে, এবং সেই গুজব ইন্টারনেটে ফায়ার হয়ে যায়। তখন হোয়াইট হাউস থেকে একটা আসে যে না, উনি সুস্থ আছেন, বাট উনি চুপ ছিলেন। এই চুপের ব্যাপারটাতে ইরান লেখে, প্রেসিডেন্ট ট্রাম্প কিছু বলুন, আমরা তো একটু বড় হচ্ছি। তো এই যে মিম বার হচ্ছে, এইটা দেখায় যে তারা, মানে সেই একই কথা যে যাদের সব হারিয়েছে, সর্বহারাদের নেই শৃঙ্খলের ভয়, তো তারা এখন একটু বেপরোয়া হয়ে গেছিল। আর আমেরিকা আবার এইটা বোঝে না, এটা ভারত বোঝে, এটা চীন বোঝে, এটা ভিয়েতনাম বোঝে, এটা রাশিয়া বোঝে। যারা দুধে ভাতে মানুষ হয়ে এসছে বছরের পর বছর ধরে, তারা এটা বোঝে না যে
সর্বহারাদেরও একটা দল থাকে, তাদেরও একটা মতবাদ থাকে এবং তারাও রুখে দাঁড়াতে পারে। সেই স্বাদটা আমেরিকা পেয়েছে, আগেও আমেরিকা পেয়েছে, কিন্তু শিক্ষা তো এরা ইতিহাস থেকে নেয় না, কারণ ইতিহাসটা পড়ে না। এবং এইবার আসি যে আমেরিকা কি হারিয়েছে। আমেরিকা আত্মসম্মান হারিয়েছে। আমেরিকা বহু যুদ্ধ জাহাজ হারিয়েছে, 10টার উপরে, আমি তো শুনছি 20টা। তার মধ্যে কিছু তো আমি হাত গুনিয়ে দিতে পারি, C-130 দুটো, হ্যাঁ, ব্ল্যাক হক দুটো, রিফুয়েলিং দুটো বা তিনটে, F-16 দুটো, F-35 একটা শুনছি আর কি, সে কেউ বলেছে না ওদের নিজের, সব অনেক কিছু বলছে ওরা ধ্বংস করেনি, আমরাই ধ্বংস করে দিচ্ছি। যুদ্ধ জাহাজ, বড় বড় রাডার, এগুলো তো হারিয়েছে, প্লাস মুখ হারিয়েছে। বিশ্বের কাছে একটা হাস্যাস্পদ জায়গায় পৌঁছে গেছে তারা। এবং পরিত্রাণ, যেটা আমি অনেকদিন ধরে বলছিলাম, আপনি যদি দেখেন যে পরিত্রাণ চাইবে, সেই পরিত্রাণটা নিয়ে নিল। এবং আপনি যদি মনে রাখেন, কালকে আমাকে অনেকেই বলছিল এই হুমকির পিছনে করতে খবর, আমার কোনো বিশ্বাস হচ্ছিল যে এই হুমকিটা কিছু হবে, কারণ এই হুমকিটা ছিল অ্যাটম বোমার হুমকি। সবাই জানে, তাও বলে দিই দর্শকদের মধ্যে অনেকে হয়তো অতটা ওয়াকিবহাল না, যে রাশিয়ার কাছে আমেরিকার থেকে বেশি অ্যাটম বোমা আছে সংখ্যায়। তো ফলে অ্যাটম বোমা মারবার ভুলটা যদি করে, তাহলে ওইদিকে একদম কাছে বসে আছে নর্থ কোরিয়া, আর এদিকে রাশিয়া, তারা এই ভুলটাকে একেবারে মানে ওই খেলে দেবে আর কি। মানে আপনি লোপা ক্যাচ তুলবেন তো ধরে দেবে। তো এই ব্যাপারটার জন্য অত্যন্ত বদ্ধ পাগল না হলে এটা কেউ করবে না। এবার এই পাগলামির প্রশ্নে আসি। আমেরিকাতে কিছু লোক বলছে যে ট্রাম্পের মানসিক চিকিৎসার দরকার আছে। সে যেভাবে নোংরা গালাগালি দিচ্ছে একটা দেশকে, ইরানকে, এটা দেয় না কেউ। ফ্রান্সের প্রেসিডেন্টকে সে নোংরা গালাগালি দিয়েছে তার ব্যক্তিগত লাইফ নিয়ে, আপনি শুনেছেন সেটা, তার ওয়াইফের সাথে তার নাকি মারপিট হয় এরকম। ইউকে কে বলেছে। গতকাল রাত্রে দেখলাম উনি অত্যন্ত মানে সকালে উনি বলেছেন, আমি একটু রাত্রে দেখলাম, বিজি হয়েছিলাম। উনি বলছেন সাউথ কোরিয়া, জাপান আর অস্ট্রেলিয়া, তোমরা তো আমাকে সাহায্য করলে না, এদিকে তোমাদের জন্য আমরা কোটি কোটি টাকা খরচা করি, জাপানে আমাদের 50,000 সৈন্য আছে, রাখি আমরা, এবং সাউথ কোরিয়াতে, এদিকে এরপরে যদি নর্থ কোরিয়া তোমাদের পেদায়, এইরকম ভাষা, আর নর্থ কোরিয়ার লোকটা আমার অতি ভালো বন্ধু, আমি কিন্তু আর তাকাবো না। এটা কি? এটা তো ব্ল্যাকমেল আর কি। কেন জাপান যুদ্ধে জড়াবে? ফ্রান্স যুদ্ধে জড়ায়নি, তাই জন্য ফ্রান্সের ওপর রাগ। ইউকে শেষ মুহূর্তে মানে বাধ্য হয়ে জড়িয়েছিল, না হলে ইউকেও চাইছিল না প্রথম দিকে। ন্যাটোর ওপরে রাগ, এবং সারা পৃথিবীটার ওপরে রাগ, ভারতের ওপর তো রাগ আছেই। এইবার আসি যে ইরান কি পেল কি পেল না। দেখুন ইরানের অবস্থা কি ছিল এই যুদ্ধের আগে। সারা পৃথিবীর কেউ ইরানকে কিছু কিনতে পারবে না, কিছু বেচতে পারবে না। হরমুজ প্রণালী খোলা ছিল এবং আমরা তেল নিচ্ছিলাম সেখান থেকে। এবং এই যুদ্ধের আগে অবধি ইরানের আমেরিকার প্রচুর বেস ছিল চারদিকে, এবং এই যুদ্ধের আগে অবধি ইরানের অনেক অ্যাসেট অন্যান্য ব্যাংকে, লন্ডনে, ইউরোপে, সেগুলো ফ্রোজ হয়ে গেছিল, ফ্রোজেন, যে ওইগুলো আর ফেরত দেবো না কারণ তোমরা বদমাইশ। এবার ইরান এখন যে 10 দফা দাবি চেয়েছে, যেটা ট্রাম্প নিজে বলছেন আমরা সই করে দেবো, প্রায় মানে বলেছেন টুইটে যে আমরা সই করে দেবো, সেই 10 দফা দাবির মধ্যে আছে যে সমস্ত স্যাংশন তুলে নিতে হবে। তাহলে তো যুদ্ধের আগের পরিস্থিতির থেকে যুদ্ধের পরের পরিস্থিতিতে আমেরিকার বেশি হার। আগে স্যাংশন ছিল, এখন স্যাংশন উঠে যাবে। ইন্ডিয়া তেল কিনছে ইরান থেকে। এরপরে বলেছে ওরা সমস্ত অ্যাসেট ফ্রিজ করে দিতে হবে, যতগুলো ইউএন সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশন ওগুলোকে গলিয়ে দিতে হবে, সরিয়ে দিতে হবে। স্যাংশন কথাটা একটু ভেঙে দিন তো, মানুষ এটা ওটাকে গুলিয়ে ফেলেন। স্যাংশন মানে হচ্ছে যদি কোনো দেশ আমেরিকার পারমিশন ছাড়া অন্য কোনো দেশ, যাকে আমেরিকা স্যাংশন করেছে তারা টেররিস্ট কান্ট্রি বলে বা অন্য কোনো কারণে, তাদের থেকে লেনদেন করে, তাহলে সেই দেশের আমেরিকার সাথে লেনদেন বন্ধ হয়ে যাবে। এবার আমেরিকার সাথে যদি লেনদেন না করে সে বেঁচে থাকতে চায়, তাদের কোনো অসুবিধা নেই। বাট যে কোনো দেশ, ভারতেরও খুব অসুবিধা হবে যদি আমরা আমাদের জিনিসপত্র ওখানে বিক্রি না করতে পারি আর ওরা আমাদের জিনিস না কেনে। আমাদের লক্ষ কোটি টাকার ডিল হয়, তো সেইটা হবে। এমন না যে ওরা আমাদের মাথায় বোম মারবে, না, বাট তারা অর্থনৈতিক আমাদের একটা করবে। এবং এই স্যাংশনের মুখে জানেন ভারত পড়েছিল, কখন পড়েছিল জানেন? 1999 সালে অটল বিহারী বাজপেয়ী যখন অ্যাটম বম টেস্টটা করেন, তখন আমেরিকার স্যাংশনে পড়েছিল ভারত। এবং অনেক বছর ছিল, অনেকগুলো দিন পরে তারপরে তারা ওটাকে খুলেছে আস্তে আস্তে। প্রথমে একেবারে ভারত কিছু কিনতে পারছিল না, ওষুধ বলুন কিচ্ছু না, কোনো ডিফেন্সের কিছু বলুন কিচ্ছু না, এবং ভারত একটু অসুবিধা হয়েছিল। বাট সেই অসুবিধাটা সহ্য করে উনি
ওই বোমটা পাঠিয়েছিলেন, টেস্ট করেছিলেন, এবং সেরকম ভাবে ইরানও চলছে। এবং এই স্যাংশনে যদি আপনার পয়সার অসুবিধা না থাকে তাহলে স্যাংশন করুক গিয়ে মরুক গিয়ে, সেটা কোনো অসুবিধা নেই, বাট অসুবিধা হবে যে কোনো দেশের। এইবার হচ্ছে আসি যে এই যে ব্যাপারটা চলছে এইখানে, যুদ্ধের আগে আপনি যদি দেখেন ওদের স্যাংশন ছিল, এখন স্যাংশন তুলে দেওয়া হবে, ওরা দাবি করেছে। আমেরিকা বলছে হ্যাঁ আমরা দেখছি, আমরা বোধহয় সই করে দেবো। 10টা দাবির মধ্যে আরেকটা দাবি আছে যে আমরা হরমুজ প্রণালীতে ট্যাক্স লাগাবো, সেই ট্যাক্সের পয়সা আমরা ওমানের সাথে ভাগ করে নেব, কারণ ওমান একদিকে আর আমরা একদিকে, আমরা এই দুটো দেশ মিলে লুটে পুটে খাবো পৃথিবীর জাহাজগুলোকে, এবং ভালো ট্যাক্স লাগাবে কিন্তু, এবং তাতে আমাদের উপরও সেটার প্রভাব হবে, আমাদেরও এরপর দিতে হবে। এবং বলে যে আমাদের নজরআন্দাজি যে জাহাজগুলো চলবে ওই ট্যাক্স দিয়ে আপনারা যেগুলো ভেঙেছেন সেগুলোকে রিপেয়ার করব। বলেছে মিডল ইস্টে যতগুলো দেশ আছে, মিডল ইস্ট বলবো না, ওয়েস্ট এশিয়াতে, তাতে যতগুলো আমেরিকান সৈন্য আছে তাদের এখান থেকে মানে ফুটে যেতে হবে। এইগুলো যদি আমেরিকা মেনে নেয় তাহলে ওরা যুদ্ধটা কেন করলো? আচ্ছা, আরেকটা জিনিস বলেছে আমাদের ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে দিতে হবে, এবং ইরান ওপেনলি বলছে এই এই ডিল সাইন হয়েছে ডোনাল্ড ট্রাম্পের রিকোয়েস্টে, আমরা চাইনি, এই 10 দফা না মানলে আমরা আবার ভেঙে দেবো। আরেকটা কথা বলেছে জানেন, ট্রিগারে হাত রেখেছি, কোন রকম বাদরামো করলে আবার মারবো। এইবার দেখুন তো, যদি এই 10টা দফা মেনে নেয় আমেরিকা, তাহলে তো ইরানের জন্য এই যুদ্ধটা হয় ভালো হলো, তারা আগের থেকে অনেক সমৃদ্ধ হয়ে যাবে এবার। কারণ এবার গুছিয়ে তারা চায়না আর রাশিয়ার থেকে নিউক্লিয়ার টেকনোলজি নেবে, নর্থ কোরিয়ার থেকেও নেবে, শক্তি সঞ্চয় করে নেবে, তারপরে তারা দেখাবে আবার তাদের নিজের রূপ। এবং এবং ওইদিকে আমেরিকা তো এখন কোন গর্তে গিয়ে ঢুকবে বোঝাচ্ছে না। এবং ডোনাল্ড ট্রাম্পের যেটা হচ্ছে, ওনার মাথার গন্ডগোল আছে কিনা, আমেরিকাতে একটা কনস্টিটিউশনে ওনাদের একটা প্রভিশন আছে, দরকার হলে ইভালুয়েশন করা যায় যে যার হাতে নিউক্লিয়ার বাটন সে পাগলা হয়ে গেল কিনা। এবং সেটা তার তো মানে সত্যি আপনি এখানে বলছেন যে হচ্ছে। ইরান এই যে ধাক্কাটা খেলো, এখান থেকে আরও তারা শক্তপোক্ত হয়ে যাবে, তারা নিজেকে যাচাইও করে ফেললো যুদ্ধের ময়দানে কীভাবে কী করতে হয়, এবং ইকুয়েশনটাও তারা বুঝে গেল বিশ্বের কোন দেশ কীভাবে পাশে থাকবে, সাপোর্ট পাবে। এবং ওদের ওই যে তালা চাবিটা আছে না, হরমুজ, ওইটা একটা বড় ওদের একটা অস্ত্র, ওটার মাধ্যমে কিন্তু জিতে গেল বিষয়টা কার্যত। ফলে মানে আমার মনে হয় আমেরিকাও কি এবার 100 বার ভাববে পরবর্তী সময় ইরানের সঙ্গে লাগার ক্ষেত্রে, আপনার কি মনে হয়? দেখুন, আমেরিকার মানুষজন যারা ট্রাম্প এবং তার আশেপাশের লোকজন, তাদের মধ্যে অনেকেই সুবিধার না, যেমন আমি পিটার হেগসেতের নাম বারবার বলি। তো এরা একটা ওই হিটলারই মনোভাব, কালকে যে টুইটটা উনি করেছিলেন রাত্রিবেলা, ওটা হিটলারের টুইট, ওটার কারো টুইট না, ধ্বংস করে দেবো একটা সাম্রাজ্যকে, এটা কেউ বলে? এবং এইটাতে দেখা গেছে যে ওনাদের মনোভাবটা কি। আমাদের যিনি খ্রিস্ট ধর্মের, আমি সেদিন বলছিলাম পোপ, তিনি এই ব্যাপারটা নিয়ে বলেছিলেন, এবং কোথাও একটা এখানে ধর্মের অ্যাঙ্গেলও দেওয়ার চেষ্টা করেছে ট্রাম্প তার পক্ষের থেকে, যে এবং তার আশেপাশের লোকেরা বলছে তিনি নাকি যীশু খ্রিস্টের নতুন প্রতিনিধি। দেখুন, হ্যাঁ। এবং এই রকম ভাবে একটা অদ্ভুত, যেদিন গুড ফ্রাইডে ছিল তার পরের দিন উনি একটা, ওনাদের একটা মানে বড় দিন, সেটা আনন্দ করার না, মানে একটা শোকের দিন, সেই দিন উনি যে টুইটটা করেন তাতে আল্লাহ টাল্লাহ এই সমস্ত লিখেছিলেন তিনি। এগুলো ওনার উচিত না। ওখানকার লোকেরা ক্রিটিসাইজ করছে যে এইগুলো কেন ব্যবহার করছেন এইরকম দিনে, যে দিনে আমরা হিংসা চাই না, সেই দিনে কেন হিংসার কথা বলছেন আপনি। কিছু ছোট ছোট শিশু, এই রবিবার যেটা হয় মানে ইস্টার সানডে বলে, তো ওই দিন ওনার বাড়িতে যায়, রাষ্ট্রপতির বাড়িতে, এটা আজকের থেকে না, 100-150 বছর আগের থেকে চলছে। সেই শিশুদের সঙ্গে সেরিমনিতে তিনি পলিটিক্যাল কথাবার্তা বলেন, যেটা নিয়ে বিশালভাবে আমেরিকা আলোড়ন হচ্ছে, যে এই শিশুগুলো কেন এই পলিটিক্যাল কথা শুনবে, ওবামা বাজে লোক ছিল, তার আগের জো বাইডেন আরো বাজে ছিল, এমনি করে কথাবার্তা বলেছেন। তো এইবার হলো এইটা, ইউএস কি হারালো, আত্মসম্মান হারালো, অনেক যুদ্ধজাহাজ হারালো, যুদ্ধ সংগ্রাম হারালো, বেশ কিছু সৈন্য মারা গেল, কোটি কোটি ডলার হারালো। এবং আমার মনে হয় যে ওনার নিজের বাজবার থেকে এবং দেশের মতবাদ দেখে উনি আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে এলেন। ইরান এখানে গেইন করবে লং টার্মে, যেটা আপনি বলছিলেন। এবার জনতার রাস্তায় ইরানের যেভাবে বেরিয়েছে, তাতে তাদের দেখা যাচ্ছে যে একটা রোষ ছিল আগের যিনি মারা গেছেন এখন আয়াতুল্লাহ, তার বিরুদ্ধে এবং তার আইআরজিসির বিরুদ্ধে, সেই রোষটার অনেকটা এই ডোনাল্ড ট্রাম্পের বাড়বাড়ন্তের জন্য কমে গিয়ে একটা দেশাত্মবোধ ভাব আবার এসে গেছে ইরানে।
এবার অনেক মিথ্যা কথা কনস্ট্যান্ট বলা হয়েছে যে আমরা নাকি কনস্ট্যান্ট কথা বলে যাচ্ছি, ইরানের কেউ আসবে, নতুন ভোর আসবে, সেগুলো সব দেখা গেল যে মিথ্যা। এবার হচ্ছে একটা ইরানের শর্ত আছে, যেটা একটা অদ্ভুত শর্ত, লেবাননের উপর কোনো রকম হামলা করতে পারবেন না। লেবাননে কারা থাকে? হেজবুল্লাহ। ইসরায়েল আবার এটাতে বলছে না আমরা হামলা চালিয়ে যাব। তো ইসরায়েল যদি ট্রিটির একটা অংশ না মানে, তাহলে ইরান যেটা বলছে আমরা ট্রিগারে হাত দিয়েছি, এদিক ওদিক হবে তো করে দেবো। আজকে সকালে ইউএই, সৌদি আরবিয়া, বাহরাইনে আর কুয়েতে ড্রোন অ্যাটাক আর মিসাইল অ্যাটাকের সাইরেন শোনা গেছে। এবার ইরান কি এই ট্রিটিটাকে সিরিয়াসলি নিচ্ছে না নিচ্ছে আমি জানি না, আরেকটু সময় লাগবে। বাট যেহেতু আপনি চাইছেন যে সকাল সকালই আপনার দর্শকদের কিছুটা তন্ত জানিয়ে দেওয়া হোক, এইবার হচ্ছে যে আমার মনে হয় কিছু ছোট ছোট কৌশলগত অ্যাডভান্টেজ আমেরিকার হয়েছে। তারা কিছু ব্রিজ উড়িয়েছে, কিছু জাহাজ উড়িয়েছে, বাট বড় রণনীতিটার অ্যাডভান্টেজ ইরানের হয়েছে। তারা এখান থেকে মানে অনেক দুর্বল কিন্তু জয়ী হয়েছে। না, আমি আমি একটা জিনিস বলতে চাই, ওদের তো মেন উদ্দেশ্য ছিল একটাই, যে ইউরেনিয়াম 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 করা ছিল, সেটারই তো কিছু সমাধান হলো না, সেটার থেকে তো কিছু বের করে আনতে পারলো না। তো এখন যুদ্ধবিরতি করে পালিয়ে গিয়ে তাহলে লাভটা কি হলো? মেন তো টার্গেট ছিল ইউরেনিয়াম বা এই পরমাণু বিষয়টাকে একেবারে পুরোপুরি শেষ করা, এবং সেটার জন্য সহজ রাস্তা তারা বের করার চেষ্টা করেছিল যে রেজিমটা চেঞ্জ করে দেবো। তো কিছুই তো হলো না, তো হারই তো ধরবেন না সাধারণ মানুষ। আপনি যথার্থ বলেছেন। ওনাদের টার্গেট ছিল 5-6টা। তার মধ্যে একটা হচ্ছে যে রেজিম চেঞ্জ, আরেকটা হচ্ছে নতুন রেজিমকে বসানো, আর নিউক্লিয়ার প্রোগ্রামটাকে পুরো একদম পিছন দিকে জিরো করে দেওয়া হয়, এবং তাছাড়া ওদের আর্মি নেভির ক্ষমতা, মিসাইল লঞ্চিং ক্ষমতা ধ্বংস করে দেওয়া। এবার আর্মি নেভির ক্ষমতাগুলো ধ্বংস অনেকটা করেছে বলে ওরা বলছে আমাদের মিলিটারি এম হয়ে গেছে, বাকিগুলো আমরা টপসের সাথে করে নেব। এইবার একটা অন্য পয়েন্টে আসি, সেটা হচ্ছে পাকিস্তান। এই পাকিস্তানের যে নামগুলো উনি লিখেছেন, সেটা একটা আমি একটু আমার আমার একটু এই ব্যাপারটা নিয়ে একটু টেনশন হয়। কারণ পাকিস্তান হচ্ছে সেই জিনিস যারা আমেরিকার সিআইএ এর কাজ করে সব সময় কিছুটা শক্তি ভারতের বিরুদ্ধে লাগাবার জন্য ব্যবহার করে। কোনোদিন সাকসেসফুল হয়নি, বাট এখানেও এরা যেমন মধ্যস্থতা করছে সেটা ভালো কথা, সেটা কোনো ব্যাপার না, করুক। কিন্তু দেখা যাবে এরপরে কোথাও একটা ভারতের বিরুদ্ধে এরা একটা কিছু আমেরিকার থেকে নেবে, এবং আমেরিকা দিয়ে এসছে। যেমন আপনি যদি দেখেন, যখন সোভিয়েত রাশিয়াকে ভাঙবার জন্য পাকিস্তান আফগানিস্তানে যে ট্রাইবাল গুলো ছিল তাদেরকে রাশিয়ার বিরুদ্ধে কাজ করাচ্ছিল, তখন কোটি কোটি ডলার আমেরিকার থেকে অস্ত্রশস্ত্র আসতো ইসলামাবাদ হয়ে, এই অস্ত্রগুলো পৌঁছাতো আইএসআই এর হাত দিয়ে আফগানিস্তানের ট্রাইবাল চিফদের রাশিয়ার বিরুদ্ধে কাজ করবার জন্য, যাতে রাশিয়ার এয়ারক্রাফট, রাশিয়ার মেশিন, রাশিয়ার হেলিকপ্টার উড়িয়ে দেওয়া যায়। এর মধ্যে থেকে কিছু কিছু অস্ত্র পাকিস্তান সরিয়ে রাখতো, কিছু টাকা সরিয়ে রাখতো ভারতের বিরুদ্ধে কাজ করবার জন্য। এবং রাশিয়া ভেঙে যাবার পরেই ভারতে ছায়া যুদ্ধ বা প্রক্সি ওয়ার যেটা, সেটা শুরু করে কাশ্মীরে, যেটা পাকিস্তান নিজেরাও লিখেছে। পাকিস্তানের একজন আইএসআই এর ব্রিগেডিয়ার একটি বই লিখেছিলেন, দ্য বেয়ার ট্র্যাপ বলে। সেই বইটা ব্যান্ড হয়ে যায় বহুদিন, তারপরে ওটা আমেরিকাতে গিয়ে পাবলিশ হয়। এবং সেই বইটাতে ওপেনলি উনি লিখেছেন কিভাবে সিআইএ তাদের হেল্প করতো, সিআইএ কে পাকিস্তান। এবার তখন তারা কি করে, কিছুটা তুলে রাখে এখান থেকে, যে আমরা ভারতের বিরুদ্ধে ব্যবহার করব। এখানেও তাই হবে। এইখান থেকে পাকিস্তান কি পাবে? একটা ইন্টারন্যাশনাল রিকগনিশন পাবে, কারণ পাকিস্তানের খুব অবস্থা খারাপ। পাকিস্তান, সৌদি আরবিয়া প্রচন্ড রেগে আছে পাকিস্তানের ওপর, কারণ তারা চুক্তি স্বাক্ষর করেছে কিন্তু তাদের ইরানের বিরুদ্ধে লড়াই করেনি পাকিস্তান তাদের হয়ে। সৌদি, ইউনাইটেড আরব এমিরেটস এত রেগে গেছে যে $3 বিলিয়ন ধার দিয়েছিল 30 বছর আগে, ফেরত চেয়েছে, এবং পাকিস্তান বলেছে দিয়ে দেব। তাতে কি করেছে জানেন পাকিস্তান? তাদেরকে অপমান করবার জন্য পাকিস্তানের একজন মন্ত্রী বলেছে তোরা ধার ফেরত নিবি, আমরা কালকে দিয়ে দেবো, সুদ চাইলে লাগবে বলিস। তখন ইউএই থেকে একজন শেখ বলেছেন যে 30 বছর কেন দিসনি তাহলে, এত যদি পয়সা। তো এই ব্যাপারগুলো কি, পয়সাটা কোত্থেকে আসছে তার মানে আপনি জানেন। এবার আমেরিকা পাকিস্তানকে পুষবে, ভারতের সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, ওপর ওপর দেখাবে ভারত ভালো দেশ, ভারত আমাদের বন্ধু, ভারতকে কিছু কেনা বেচাও করবে, কিন্তু সব সময় পাকিস্তানকে পুষবে এবং পাকিস্তানকে সাপোর্ট করবে, এবং ভারতকে হিংসা করবে ভারতের, এবং ভারতের মধ্যে কোনো কিছু ঘটানোর জন্য কোনো রকম সুযোগ পেলে আমেরিকা সেটা ছাড়বে না। সেটা আপনার জর্জ সোরস দিয়ে হোক, পাকিস্তানকে দিয়ে হোক, বাংলাদেশকে দিয়ে হোক। এটা সিআইএ এর আজকের গেম না,
আগে একটু লুকিয়ে চুরিয়ে খেলতো, এখন ওপেনলি খেলছে। এটা একটা চিন্তার ব্যাপার, যেটাতে আমার বড়দের ভাঁজ হচ্ছে যে পাকিস্তান এইটাতে করলে কিছু না কিছু তার থেকে ভারতের বিরুদ্ধে এরা ব্যবহার করবে। এবার ভারতের এই পুরো ব্যাপারটাতে সিজ ফায়ারে কি হলো, একটা হচ্ছে একটা আনন্দের ব্যাপার যে 14 দিন আমাদের তো আমরা যতটা পারি শক্তি সঞ্চয় করে নেব, গ্যাস কিনে নেব, সবকিছু কিনে নেব, এবং এই নিশ্চিন্তভাবে এই এরিয়াটাতে ঘুরতে পাবো। আমাদের কেবলের টেনশন, ফার্টিলাইজারের টেনশনটা দূর হয়ে যাবে। আমরা অনেক ফার্টিলাইজার ওখান থেকে জোগাড় করে নেবো, যাতে অ্যাটলিস্ট নেক্সট 1 বছর কি হবে আমরা জানি না, সেই জন্য। এবং পুরো সময়টা ভারতের তেলের দাম বাড়েনি, যেটা আপনি বলছিলেন। অন্যান্য দেশের তেলের দাম বেড়েছে, প্রচুর বেড়েছে। এবং পুরো সময়টাতে ভারতের এলপিজির একটা সমস্যা হয়েছে, সেটা বিশ্বের সমস্যা, আমাদেরও সমস্যা, এবং সেটা কোনো রকম ভাবে ভারত ম্যানেজ করছে, এখনো কমপ্লিট ম্যানেজ হয়নি। কিন্তু এই 14 দিনে ভারত একটা ব্রিদার পাবে, এবং সেখানে ভারত একটু গুছিয়ে নিতে পারবে। এবং আপনি যদি দেখেন, ইরান মাত্র 5টা দেশকে হরমুজ প্রণালী থেকে ব্যবহার করতে দিয়েছিল। সেই 5টা দেশের মধ্যে 4টে দেশ এনাদের চির বন্ধু, যেমন ইরান, এরা তো শিয়া কান্ট্রি। তারপরে পাকিস্তান, ইরানের সাথে বন্ধুত্ব, রাশিয়া, চায়না, গভীর বন্ধুত্ব, 4টে দেশ হয়ে গেল। পঞ্চম দেশ ভারত, আর পৃথিবীর কোনো দেশকে তারা দেয়নি। তো সেখানে ভারত একটা অসাধ্য সাধন করেছিল, ইরানের সাথে বন্ধুত্ব রেখেছে, ইসরায়েলের সাথেও শত্রুতা করেনি। তো এইখানে আমাদের দেখা যাক যে কি হয়। আমি আশা রাখছি যে যদি এটা পার্মানেন্ট হয়ে যায়, আমেরিকা সব মেনে যায়, আমেরিকার মুখ পুড়লো না পুড়লো সেটা আমার দেখার দরকার নেই, বাট তাতে অন্তত পৃথিবী, বিশেষ করে যেসব দেশগুলো এই যুদ্ধের মধ্যে নেই, যেমন ভারত এই যুদ্ধের মধ্যে নেই, জাপান এই যুদ্ধের মধ্যে নেই, অস্ট্রেলিয়া এই যুদ্ধের মধ্যে নেই, সাউথ কোরিয়া এই যুদ্ধের মধ্যে নেই, ছোট ছোট দেশগুলো, আফ্রিকার ছোট ছোট দেশগুলো, ইস্টার্ন এশিয়ার, এগুলো নেই এই যুদ্ধের মধ্যে। তারা কেন এই যুদ্ধের কষ্টটা নেবে, এবং এই পাগল মানুষটার দাপাদাপিতে তারা কেন বিপদে পড়বে? আমরা তো সবাই বিপদে পড়ে আছি। তো সেইখানে আমি আশা রাখছি যে নিশ্চয়ই একটা, যদি আমেরিকা সই করে দেয়, সে যার মধ্যস্থতাই করুক, ভালো। এখানে একটা কথা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে, দেখুন কিরকম গেম আপনি যেটা বলছিলেন। আমিও একবার হিন্ট দিয়েছিলাম যে কোথাও একটা আমেরিকার প্রেসিডেন্টের টাকা ছাড়া আর কোনো কিছু এম না এখানে। জানেন কি হয়েছে? গালফ কান্ট্রিজ গুলো তো অ্যাটাক করেছে ইরান, যেহেতু তাদের উপর বোম পড়েছে, তারা বোমগুলো ফেরত দিয়ে দিয়েছে গালফ কান্ট্রিজ গুলোকে। এবার গালফ কান্ট্রিজ গুলো ড্রোনের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অ্যান্টি ড্রোন কিনবার জন্য বাজারে গেছে। তখন অ্যান্টি ড্রোন বেচবার জন্য ফ্লোরিডার একটি আমেরিকা কোম্পানি তাদের কাছে পৌঁছে গেছে। সেই কোম্পানির 2জন মানুষকে জানেন? একজনের নাম এরিক ট্রাম্প, একজনের নাম ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। 2 ছেলে ওই কোম্পানিতে যারা অ্যান্টি ড্রোন ব্যবহার করবে, তাদেরকে, যাদের ওপর ড্রোন পড়ছে এই জন্য যে আমার বাবা ইরানের ওপর বোম ফেলেছে। এগুলো আপনি ইন্টারনেটে মারবেন, এগুলো পুরো বেরিয়ে আসবে, এরই আমি নাম বলছি। তো এইগুলো চলছে গুঞ্জন, যে কি নগ্ন একটা লোভ, একটা ত্রাস, আর একটা ভয়াবহ দেশ, কিছু দেশের লিডার চলে যাচ্ছে আমাদের পৃথিবীতে, যেখানে কিছু আমরা লিডার দেখতে পাচ্ছি যাদের উপর ভরসা রাখা যায়, যেমন ভারত, যেমন ফ্রান্স, যেমন জার্মানি, যেমন ইটালি, যেমন ইউকে, টু সাম এক্সটেন্ট চায়না কোনো রিয়াকশন করেনি। টু সাম এক্সটেন্ট রাশিয়া, অন্তত তারা ডিক্টেটরশিপ হলেও তারা সেরকম ভাবে তো এই যুদ্ধের মধ্যে জড়ায়নি, নাহলে আমরা সব মরে যেতাম এতদিনে, নিউক্লিয়ার অ্যাটাকের পর অ্যাটাকে। তো এই ব্যাপারটার থেকে আমাদের যদি পরিত্রাণ পাই, এইটা তাহলে একটা সুখের দিন, সুন্দর দিন। দেখা যাক এই শর্তগুলো মানবে কিনা। শর্ত সাপেক্ষ, অস্থায়ী, দ্বিপাক্ষিক বলছে এটা হয়েছে, এবার মানবে কিনা, কারণ ইরান তো কোনো রকম ভাবেই কোনো নতগত হয়ে, আমি গদগদ হয়ে থ্যাংক ইউ বলবো এরকম মুডে দেখাচ্ছে না। দেখা যাক, যদি মেনে নেয় আমরা তো খুব খুশি হব। ওকে, অসংখ্য ধন্যবাদ, বিস্তারিত ব্যাখ্যা আপনি দিয়েছেন, ভালো থাকবেন। দর্শক শুনলেন, ব্রিগেডিয়ার দাস একেবারে আপডেট দিলেন যুদ্ধবিরতির যে খবর। আমি গতকাল থেকে এতে নজর রাখছিলাম। তো যুদ্ধবিরতি আপাতত 2 সপ্তাহের জন্য বলা হচ্ছে, এখন দেখা যাক এটা আবার বৃদ্ধি হয় কিনা। তবে আমারও কোথাও মনে হয়, আর মনে হচ্ছে ট্রাম্প এগোবেন না। এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি, তাও নিজের থেকে এগিয়ে এসে বলা। ইরান যে এটা একেবারে উদ্গ্রীব অবস্থায় ছিল তা না, পাকিস্তান মাঝখানে দালালি করছে তাদের স্বার্থে, তো পাকিস্তানকে ঢাল করে জাস্ট একটা বেরিয়ে আসা। ফলে আর এই মুহূর্তে অন্তত যুদ্ধে ঝুঁকবেন ওনারা আমার মনে হচ্ছে না, কারণ যেসব বলা হয়েছিল তার তো কিছুই হয়নি। না ইরান সারেন্ডার করলো, না রেজিম চেঞ্জ হলো, না ইউরেনিয়ামের সব প্রজেক্ট বন্ধ করে দেবো বলে কিছু বলেছে ইরান, তারপর তো যুদ্ধবিরতি বলে দেওয়া হচ্ছে।
তো কিসের ভিত্তিতে তাহলে যুদ্ধবিরতি? আসলে পিছিয়ে আসা অন্য কোনো উপায় ছিল না ট্রাম্পের, তাই পিছিয়ে আসা। তাহলে যেভাবে পিছিয়ে এসছেন আমার মনে হয় না আর এগোনোর চেষ্টা উনি অন্তত করবেন বলে। তো দেখা যাক কি দাঁড়ায় পরবর্তী পরিস্থিতি। দর্শক বলবেন আপনাদের কি মনে হয়, যেভাবে যুদ্ধবিরতিটা এবার হলো, কি মনে হচ্ছে আবার কি যুদ্ধে এগোবেন ট্রাম্প, নাকি এখানেই ক্ষান্ত? দর্শক অবশ্যই বলবেন, এবং এর জেরে যতদিন হলো তার জেরে আপনাদের মন্তব্য থাকতে পারে ভারতের অবস্থান ইত্যাদি নিয়ে। দর্শক বলবেন, আপনাদের মতামত রাখবেন, বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।